কলকাতায় খুন এমপি আনোয়ারুল আজিম, দেশে আটক ৩, পরিকল্পিত হত্যাকাণ্ড বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। অহিংসার বাণীতে বুদ্ধ পূর্ণিমা উদযাপন, সম্প্রীতির বন্ধনে বিশ্বশান্তি প্রতিষ্ঠার তাগিদ রাষ্ট্রপতি। রাইসির শেষ যাত্রায় শোকস্তব্ধ মানুষের ঢল, পরবর্তী প্রেসিডেন্ট হতে পারেন সর্বোচ্চ নেতা খোমেনির ছেলে। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। কলকাতায় খুন হয়েছেন ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। তার মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার হলো কলকাতার নিউ টাউন থেকে। হত্যার রহস্য এখনও স্পষ্ট নয়, তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আনারকে। হত্যাকাণ্ডের সাথে জড়িত বাংলাদেশিরাই। ভারতীয় পুলিশের দেয়া তথ্যের ভিত্তিতে এরই মধ্যে বাংলাদেশ থেকে সন্দেহভাজন 3 জনকে আটক করা হয়েছে। রিপোর্ট দুরি মল্লিকের। আনোয়ারুল আজিম আনার ঝিনাইদহ 4 আসনের এই সংসদ সদস্য গেল 12 মে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ভারতের কলকাতায় পৌঁছান। ওঠেন বরানগরে পারিবারিক বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে। পরদিনই সেখান থেকে চলে যান। বন্ধু গোপাল বিশ্বাস জানান, ওই দিন সন্ধ্যায় ফেরার কথা থাকলেও SMS-এ দিল্লি যাওয়ার কথা জানান আনার। 15 মে পর্যন্ত যোগাযোগ ছিল, এরপর থেকে ফোন বন্ধ। আনারের পরিবারও একই কথা জানালে 18 মে বরানগর থানায় জিডি করেন গোপাল। এরপরই তদন্তে নামে কলকাতা পুলিশ। মোবাইল ফোন ট্র্যাক করার পাশাপাশি তার ভাড়া করা গাড়ি চালককে জিজ্ঞাসাবাদ করে 1 সপ্তাহ পর নিউ টাউনে পৌঁছায় তারা। সেখানে সঞ্জীবা গার্ডেন্সের একটি ফ্ল্যাটে আনোয়ারুল আজিমের মরদেহ পাওয়া না গেলেও খণ্ডিত অংশ মিলেছে। ভারতীয় পুলিশ জানিয়েছেন যে তিনি খুন হয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, সিসিটিভি ফুটেজে নিউ টাউনের ওই বাড়িতে এমপি আনার ছাড়াও এক নারী সহ আরও 3 জনকে ঢুকতে দেখা যায়, তবে তাদের কাউকেই বের হতে দেখা যায়নি। মোবাইল ফোনের লোকেশনও সন্দেহজনক। একবার কলকাতার নিউ মার্কেট এলাকা, এরপর পাওয়া যায় বিহারে। কে বা কারা কেন তাকে হত্যা করেছে তা এখনও স্পষ্ট নয়, তবে তদন্ত করছে কলকাতা পুলিশ। তাদের দেওয়া তথ্যে এরই মধ্যে 3 সন্দেহভাজনকে আটক করেছে বাংলাদেশ পুলিশ। আটক ব্যক্তিরা সম্প্রতি কলকাতা থেকে ফিরেছেন। আমরা তথ্য পেয়েছিলাম, সেই তথ্য অনুযায়ী তাদের মধ্যে থেকে আমরা 3 জন অপরাধীকে আমাদের পুলিশ ধরেছেন এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ হত্যা পরিকল্পিত এবং বাংলাদেশিরাই জড়িত বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ভারতের কেউ এখানে জড়িত হন নাই। যারা হত্যা করেছেন এখন পর্যন্ত আমাদের কাছে যা ইনফরমেশন, আমাদের দেশের মানুষই এর সঙ্গে জড়িত। রহস্য উদ্ঘাটনে কলকাতা পুলিশের সঙ্গে কাজ করছে বাংলাদেশ কর্তৃপক্ষ। তদন্ত শেষ হয়ে গেলে আপনাদেরকে সবকিছু জানাবো কেন খুন হয়েছে। দুলি মল্লিক, 21 টেলিভিশন। এদিকে সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যার ঘটনায় আটক ব্যক্তিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে জানিয়েছে ডিবি। অতিরিক্ত কমিশনার জানিয়েছেন, হত্যার রহস্য উদ্ঘাটনে ভারতের পুলিশের সঙ্গে যোগাযোগ হচ্ছে। এর আগে আনোয়ারুল আজিমের মেয়ে ডিবি কার্যালয়ে এসে বাবা হত্যার সুষ্ঠু তদন্ত চান। বিস্তারিত জানাচ্ছেন আহমদ বাবু। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মৃত্যুর খবর জানার পর দুপুরে ডিবি কার্যালয়ে আসেন তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। ডিবি কার্যালয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনার রশিদের সাথে দেখা করে বাবা হত্যার বিচার চান তিনি। পরে সাংবাদিকদের সামনে কান্নায় ভেঙে পড়েন তিনি। যার বাপ থাকে না, তার কেউ থাকে না, তারা এতিম হয়ে যায়। যতই কাছের আত্মীয় আপন মানুষ যেই থাকুক, বাবাই বাবার মতন কেউ হয় না। বলেন, বাবা হত্যার সুষ্ঠু তদন্ত দেখতে চান তিনি। আমি মামলা করতে এসেছি, হারুন স্যারের সাথে কথা বলেছি, আমার এখানে যে পুলিশ কমিশনার আছে তার সাথে কথা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা হয়েছে আমার। আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমি আমার বাবার হত্যার বিচার চাই এবং আমি নিজে সচক্ষে আমি দেখতে চাই আমাকে কারা এতিম করলো, কেন করলো এভাবে। পরে ডিএমপি গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার বলেন, কয়েকজনকে আটক করা হয়েছে,
তাদের কাছ থেকে অনেক তথ্য পাওয়া যাচ্ছে। তদন্ত যে কাজটা চলছে এটা আসলে স্বাভাবিক কারণেই আমরা অত্যন্ত অধিক গুরুত্ব দিয়ে আমরা কাজটা করছি। নিবিড়ভাবে আমরা ইন্ডিয়ান পুলিশের সাথে কাজ করছি এবং আমাদের কাছে কয়েকজন আছে, তাদের সাথে আমরা প্রতিক্ষণেই কথা বলছি, অনেক তথ্য পাচ্ছি। তদন্তের স্বার্থে আমরা এখন বলতে চাচ্ছি না। এ ঘটনায় যারাই জড়িত থাক সবাইকে আইনের আওতায় আনা হবে বলেও জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার। কোনো এলাকার দুর্বৃত্তায়নদেরকে দমন করার ফলে এরকম কোনো ঘটনা সবকিছুই আমরা তদন্তের আওতায় আমরা নিয়ে আসছি। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় বাবা আনোয়ারুল আজিম হত্যার ঘটনায় মামলা দায়ের করেছেন কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন। যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। ভেদাভেদ ভুলে সবাই ঐক্য ও সম্প্রীতির বন্ধনে বিশ্বশান্তি প্রতিষ্ঠার তাগিদ বৌদ্ধ ধর্মীয় নেতাদের। মোহাম্মদ হানিফের ক্যামেরায় মানিক শিকদারের রিপোর্ট। প্রায় ২৫০০ বছর আগে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন বৈশাখী পূর্ণিমা তিথিতে। জন্ম, বোধিজ্ঞান ও নির্বাণ লাভ, এই ত্রিস্মৃতি বিজড়িত দিনটি বুদ্ধ পূর্ণিমা হিসেবেই পরিচিত। বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মীয় উৎসবের দিনে সকালে বুদ্ধ আরাধনা, শীল গ্রহণ, পিণ্ডদান, ভিক্ষু সংঘের প্রাতরাশ সহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সারা দেশে দিনটি উদযাপন করা হয়। দিনটা আমাদের সকলের জন্য একটা বিশেষ তাৎপর্যপূর্ণ। সকল মানব জাতির জন্য আমরা মঙ্গল কামনা করছি। বুদ্ধের যে প্রাথমিক যে স্তরের শীল ওটা পালন করতে হবে। সবাইকে শুভ বুদ্ধ পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা। পাপ থেকে মুক্তির উপায় বোধিসত্ত্ব বা শুদ্ধ জ্ঞান। বিশ্বজুড়ে চলমান অশান্তি, জরা ও যুদ্ধ বিগ্রহ অবসানের জন্য গৌতম বুদ্ধের বোধিজ্ঞান চর্চার তাগিদ দেন বৌদ্ধ ভিক্ষুরা। বুদ্ধের আদর্শিত মতাদর্শের যেইভাবে উনি প্রকাশ করেছেন, প্রচার করেছেন, সেইভাবেই যদি আমরা অনুকরণ করি, আমি মনে করি শুধু বৌদ্ধ নয়, বৌদ্ধদের জন্য বৌদ্ধ ধর্ম নয়, মানব ধর্ম। এটা হচ্ছে মানবতার ধর্ম। হিংসা করো না, লোভ করো না, মানুষের প্রতি ঝগড়া বিবাদ করো না। জলবায়ু পরিবর্তনের ফলে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, প্রকৃতি ও প্রাণবৈচিত্র্যে কালো ছায়া নেমে এসেছে। এ থেকে উত্তরণের উপায় গৌতম বুদ্ধের আদর্শ। প্রকৃতির যতগুলো অনুষঙ্গ আছে, গাছপালা, পশু পাখি, জীব জন্তু, সবাই কিন্তু নিরাপদ হয়ে পড়ে এবং প্রকৃতি হয়তো নিশ্চয়ই তার মতো করেই সেই টিকে থাকতে পারে এবং নিশ্চয়ই সেটা আমাদের জন্য, মানবের জন্য আশীর্বাদ হবে। তো এটাকে আমরা প্রথমত খুব বেশি গুরুত্ব দিচ্ছি। এবার বুদ্ধের বাণীকে যদি আমি 3টি বাক্যের মধ্যে সংক্ষেপিত করতে চাই, সেটা হলো যে সকল পাপ থেকে বিরত থাকব, কুশল কাজ সম্পাদন করব এবং নিজের চিত্তকে বিশুদ্ধ রাখব। আচ্ছা, বুদ্ধ বলেছেন আমাদের সকল দুঃখের কষ্টের কারণ হলো অজ্ঞানতা, এবং এই অজ্ঞানতার কারণে আমাদের মধ্যে লোভ এবং আসক্তি। বৌদ্ধ ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারেন সেদিকে তৎপর ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ প্রধান মেরুল আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে শুভেচ্ছা বিনিময় করেন। আমরা সকলে মিলে তাদেরকে তাদের উৎসব পালনে সারা দেশে প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছি এবং দেব। গতবারও আমরা এখানে এসেছি। যুদ্ধ বিগ্রহ, ধর্ম, বর্ণ, জাতিগত হানাহানি চলছে বিশ্বজুড়ে, আর এসব ঘটছে সঠিক জ্ঞানের অভাবে। গৌতম বুদ্ধের আদর্শই পারে এই বিশ্বজুড়ে চলমান যুদ্ধ বিগ্রহ থেকে মুক্তি দিতে। শুধু মানুষই নয়, পৃথিবীর সকল প্রাণীকে সুখী করতে প্রয়োজন গৌতম বুদ্ধের আদর্শের চর্চা করা, এমনটাই বলছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। দেশে দেশে যুদ্ধ বিগ্রহ অর্থনীতিকে ভারসাম্যহীন করে তুলেছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কঠিন সময়ে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে রাষ্ট্রপ্রধান বলেন, সুখী, সমৃদ্ধ, শান্তিময় বাংলাদেশ গড়তে গৌতম বুদ্ধের শিক্ষা ছড়িয়ে দিতে হবে সবার মাঝে। দেশে দেশে যুদ্ধ বিগ্রহ বিশ্ব অর্থনীতিকে ভারসাম্যহীন করে তুলেছে। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের আর্থ সামাজিক খাতেও এর নেতিবাচক প্রভাব পড়েছে। কঠিন এ সময়ে আমাদের একে অপরের পাশে দাঁড়াতে হবে।
তেহরানে লাখো মানুষের শেষ শ্রদ্ধায় সিক্ত হয়েছেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তেহরান বিশ্ববিদ্যালয় চত্বরে প্রেসিডেন্ট এবং অন্যান্য কর্মকর্তাদের জানাজায় ইমামতি করেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এদিকে রাইসির মৃত্যুতে ইরানের সম্ভাব্য ভবিষ্যৎ নেতা হিসেবে খামেনির ছেলে মোজতাবা রাইসির নাম আলোচনায় উঠে এসেছে। রাইসির মৃত্যুর জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করছে রাশিয়া। আশরাফ শুভর রিপোর্ট। রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হওয়ার আগ মুহূর্ত নিয়ে মুখ খুলেছেন অপর হেলিকপ্টারে থাকা প্রেসিডেন্টের চিফ অফ স্টাফ গোলাম হোসেন ইসমাইলি। বলেন, সেদিন যাত্রা শুরুর আগে আবহাওয়া স্বাভাবিক ছিল, কিন্তু উড্ডয়নের ৪৫ মিনিট পর বহরের দায়িত্বে থাকা রাইসিকে বহনকারী হেলিকপ্টারের পাইলট অন্য দুই হেলিকপ্টারকে আরও উঁচুতে ভ্রমণ করার নির্দেশ দেন। ঘন মেঘের উপর দিয়ে উড়ে যাওয়ার ৩০ সেকেন্ড পরই প্রেসিডেন্টের হেলিকপ্টারটি নিখোঁজ হয়। এদিকে তেহরানে লাখো মানুষের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে রাইসির শেষ জানাজা। বৃহস্পতিবার তার শৈশবের শহর মাশহাদে দাফন করা হবে তাকে। শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির যোগ্য উত্তরসূরি ছিলেন প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তবে রাইসির মৃত্যুতে হঠাৎই শীর্ষ নেতার দৌড়ে এগিয়ে গেছেন খামেনির ছেলে মোজতাবা রাইসি। আশরাফ শুভ, ২১ টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। সুন্দরবনে আগুন লাগাচ্ছে অসাধু কিছু কর্মকর্তা, অভিযোগ বাপার, সমন্বিত তদন্ত কমিটি গঠনের আহ্বান। আবারও আমন্ত্রণ রাত ৯টার ২১ সংবাদে। বারবার অগ্নিকাণ্ড থেকে সুন্দরবন রক্ষায় সমন্বিত তদন্ত কমিটি গঠনের আহ্বান জানালো বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা। সংবাদ সম্মেলনে বাপা নেতারা অভিযোগ করেন, বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তা ও ব্যবসায়ীরাই বারবার আগুন লাগাচ্ছে। শুধুমাত্র বন বিভাগকে নিয়ে তদন্ত কমিটি গঠন করায় এর রহস্য কখনোই উন্মোচিত হয় না বলেও মত দেন তারা। মেহেদী হাসানের রিপোর্ট। ১০,০০০ বর্গ কিলোমিটারের সুন্দরবনের ২/৩ বাংলাদেশে। সংরক্ষিত বনের ৫১% সুন্দরবন। দেশের দক্ষিণাঞ্চলের একটা বড় অংশকে ঝড় জলোচ্ছ্বাস থেকে শুধু রক্ষাই নয়, সুন্দরবন বাংলাদেশের ফুসফুসের কাজ করছে। গেল ৪ মে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে আগুন লেগে ৭.৯ একর বনভূমি পুড়ে ছাই হয়। ২২ বছরে বনে আগুন লেগেছে ৩২ বার। সংবাদ সম্মেলনে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের অভিযোগ, এগুলো নিছক দুর্ঘটনা নয়, বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তা ও মুনাফালোভী ব্যবসায়ীরা পরিকল্পিতভাবে আগুন লাগাচ্ছে। ২০১৬ সালের নাংলিতে যখন আগুন লাগলো এবং বন বিভাগই তখন রিপোর্ট দিল, তদন্ত রিপোর্ট, যে এটা মাছ ব্যবসায়ীরা আগুন লাগিয়েছে, তাহলে তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? কোনো ব্যবস্থা নেয়নি, কারণ বন বিভাগই তো যুক্ত ছিল ঘটনার সাথে, সুতরাং তারা ব্যবস্থা নেবে কিভাবে? প্রতিটি ঘটনায় তদন্ত কমিটি হলেও আড়ালেই থাকে আসল ঘটনা। বন রক্ষায় ১৫ দফা সুপারিশও তুলে ধরে বাপা। অগ্নিকাণ্ডের কারণ জানতে এবং এই অগ্নিকাণ্ডের কারণটা বন্ধ করার জন্য শুধুমাত্র দায়িত্বশীল বন বিভাগ নয়, আরও সরকারের যে সমস্ত দায়িত্বশীল যেই দপ্তরগুলো আছে, এখানে অনেকগুলো দপ্তরের নাম লেখা আছে, তার সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলার সঙ্গে যারা জড়িত এবং অন্যান্য যারা বিশেষজ্ঞ আছেন এবং যারা এই সুন্দরবন বাঁচাও নিয়ে যারা কাজ করছেন, সবার সমন্বয়ে একটি কমিটি করা দরকার নিরপেক্ষভাবে, যাতে করে সত্যিকার বিষয়টি সেখানে উঠে আসে। বন রক্ষার বদলে অবৈধ বাণিজ্যেই অসাধু কর্মকর্তাদের বেশি আগ্রহ বলেও অভিযোগ বাপার। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। এবার ব্যবসা বাণিজ্যের সংবাদ। ওয়ালটন পণ্য কিনে মিলিয়নিয়ার হওয়ার কাতারে এবার যুক্ত হলেন বন্দরনগরী চট্টগ্রামের ব্যবসায়ী আবু আলম। নগরীর আগ্রাবাদে ওয়ালটনের ডিস্ট্রিবিউটর শোরুম কেএসটিএল এন্টারপ্রাইজে আয়োজিত অনুষ্ঠানে আবু আলমের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক আমিন খান এবং চিত্রনায়িকা অপু বিশ্বাস। ঈদ উপলক্ষে দেশব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন সিজন 20 আওতায় আবু আলম হয়েছেন ৩৬তম মিলিয়নিয়ার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অফ সেলস ফিরোজ আলম, ওয়ালটন ফ্রিজের চিফ বিজনেস অফিসার তাহসিনুল হক, ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর শাহজালাল হোসেন লিমন, ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ডিভিশনাল সেলস ম্যানেজার আব্দুল বারী সহ অন্যান্যরা।
এরই সাথে শেষ করছি রাত ৯টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। কলকাতায় খুন এমপি আনোয়ারুল আজিম, দেশে আটক ৩, পরিকল্পিত হত্যাকাণ্ড বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। অহিংসার বাণীতে বুদ্ধ পূর্ণিমা উদযাপন, সম্প্রীতির বন্ধনে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার তাগিদ রাষ্ট্রপতি। রাইসির শেষ যাত্রায় শোকস্তব্ধ মানুষের ঢল, পরবর্তী প্রেসিডেন্ট হতে পারেন সর্বোচ্চ নেতা খোমেনির ছেলে। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।